ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামালো আইস এজেন্টরা। তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত, বেরিয়ে এলো বিবিসির অনুসন্ধানে। ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে দেবে না। বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য এএফপিকে জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের জবাবে তারা প্রতিক্রিয়া জানাতে পারে। জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, নতুন কোনো হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌসম্পদকে লক্ষ্যবস্তু করবে। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক পদক্ষেপের অংশ তারা হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে এই বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামালো আইস এজেন্টরা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে এক নারীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসের এজেন্টরা। আলিয়া রহমান নামের এই নারী একজন সফটওয়্যার প্রকৌশলী এবং মানবাধিকার ও এলজিবিটি অধিকার কর্মী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানে এসেছিলেন আইস এজেন্টরা। তাদের এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন। এ সময় আলিয়া তার গাড়ি নিয়ে মুখোশধারী এজেন্টদের পথরোধ করেন বলে অভিযোগ তোলা হয়। এদিকে গত মঙ্গলবারের ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায় মুখোশধারী এজেন্টরা আলিয়ার গাড়ির কাঁচ ভেঙে তাকে জোর করে বের করে আনছেন। এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে বলেন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করছেন। আশপাশে থাকা বিক্ষোভকারীরাও তখন চিৎকার করে আইস এজেন্টদের থামতে বলছিলেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা সংক্ষেপে আইসিই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন একটি কেন্দ্রীয় সংস্থা। এই সংস্থাটির কর্মীরা আইস এজেন্ট হিসেবে পরিচিত। এই সংস্থার সদস্যরা বা এজেন্টরা মূলত অভিবাসন আইন প্রয়োগ, সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ দমনের কাজ করে থাকেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আটক, বিচার ও ফেরত পাঠানোর দায়িত্ব এই সংস্থার। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে আইস এজেন্টদের তৎপরতা সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে। নিউ ইয়র্ক পোস্ট জানায়, ৪৩ বছর বয়সী আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী। তিনি নিজেকে কমিউনিটি ফোকাসড সিকিউরিটি প্র্যাকটিশনার হিসেবে পরিচয় দেন। এর আগে তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো ছিলেন, যেখানে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালা কাজ করেন। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী আলিয়া যুক্তরাষ্ট্রের পার্ডিউ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন এবং সাইবার নিরাপত্তায় সনদপ্রাপ্ত পেশাজীবী। আলিয়া রহমানের জন্ম যুক্তরাষ্ট্রে। ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন। এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, আমি একটি দেশকে গড়ে উঠতে দেখেছি। আমি পোশাক শ্রমিকদের, বিশেষ করে নারীদের, রাস্তায় নেমে অধিকার আদায়ের আন্দোলন করতে দেখেছি। শৈশব থেকেই আলিয়া নিজেকে জেন্ডার কুয়ার হিসেবে পরিচয় দেন। পড়ালেখার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। ২০০১ সালে টুইন টাওয়ার হামলার সময় তার ২ কাজিন নিহত হন। আলিয়া রহমান দীর্ঘদিন ধরে ব্ল্যাক লাইভস ম্যাটার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং এলজিবিটি অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত। মঙ্গলবারের ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইসের অভিযোগ, তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাধা সৃষ্টি করেছিলেন। তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত, বেরিয়ে এলো বিবিসির অনুসন্ধানে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির একটি সন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের শীর্ষ নেতা হাইবতুল্লাহ আখুন্নেজাদা।
বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভাজনই এখন তার সবচেয়ে বড় উদ্বেগের কারণ। একটি গোপন অডিও বার্তার বরাতে বৃহস্পতিবার 15 জানুয়ারি বিবিসি জানায় 2025 সালের জানুয়ারিতে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে একটি মাদ্রাসায় ভাষণ দিয়েছিলেন হাইবাতুল্লাহ। ওই ভাষণে তাকে বলতে শোনা যায়, সরকারের অভ্যন্তরীণ মতবিরোধ একদিন পুরো ইসলামী ইমারতকে পতনের ঘটা। ওই ভাষণে তাকে বলতে শোনা যায়, এই বিভাজনের ফলেই ইমারত ভেঙে পড়বে। আখুন্দজাদার এই বক্তব্য দীর্ঘদিনের একটি সন্দেহকে নতুন করে জাগিয়ে তুলেছে। অনেকেই সন্দেহ করেন, তালেবানের শীর্ষ পর্যায়ে আসলে দুটি ভিন্ন শক্তিকেন্দ্র তৈরি হয়েছে। তবে তালেবান নেতৃত্ব বরাবরই এমন বিভেদের কথা অস্বীকার করে এসেছে। এদিকে বিবিসির আফগান সার্ভিস বিগত 1 বছর ধরে বিষয়টির সত্যতা জানতে অনুসন্ধান করেছে। এই সময়ের মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি 1 শতাধিক সাবেক এবং বর্তমান তালেবান সদস্য, কূটনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে এবং তালেবানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের স্পষ্ট কাঠামো চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের শীর্ষ নেতৃত্বে এখন দুটি আলাদা শিবির রয়েছে। এই দুটি শিবিরের একদিকে রয়েছে কান্দাহার ভিত্তিক আখুন্দজাদার অনুগত গোষ্ঠী, যারা একটি কঠোর, আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইসলামী রাষ্ট্র কায়েমে বিশ্বাস করেন। অন্যদিকে কাবুল ভিত্তিক প্রভাবশালী মন্ত্রী, সামরিক নেতা ও ধর্মীয় চিন্তাবিদদের একটি দল রয়েছে, যারা ইসলামী কাঠামোর মধ্যে থেকেও আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং নারীদের শিক্ষার সুযোগ পুনর্বহালের পক্ষে। তালেবানের একটি আন্তঃসম্পর্কিত সূত্র এই দ্বন্দ্বকে আখ্যা দিয়েছেন কান্দাহার হাউস ভার্সেস কাবুল। এই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয় 2025 সালের সেপ্টেম্বরের শেষের দিকে, যখন আখুন্দজাদার আদেশে হঠাৎ করেই আফগানিস্তান জুড়ে ইন্টারনেট ও ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। 3 দিন পরই অবশ্য কোনো ব্যাখ্যা ছাড়াই আবার ইন্টারনেট চালু করা হয়। বিবিসির অনুসন্ধানে জানা গেছে, কাবুল ভিত্তিক শীর্ষ মন্ত্রীরা আখুন্দজাদার আদেশ অমান্য করেই ইন্টারনেট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, তালেবানের ইতিহাসে এটি ছিল প্রায় নজিরবিহীন ঘটনা, কারণ এই সংগঠনের মূল নীতিই হল নেতৃত্বের প্রতি অশর্ত অনুসরণ। এক তালেবান সূত্র একে সরাসরি বিদ্রোহ বলে অভিহিত করেছেন। শুরুর দিকে আখুন্দজাদা এমন ছিলেন না বলেই দাবি করেছেন অনেক সূত্র। 2016 সালে তাকে তালেবানের শীর্ষ নেতা নির্বাচিত করা হয়, মূলত ঐক্যমত্য তৈরির সক্ষমতার কারণে। তার 2 উপনেতা ছিলেন সিরাজউদ্দিন হাক্কানি ও মুল্লা ইয়াকুব। এই বিশ্বস্ত 2 উপনেতা যুদ্ধক্ষেত্রে শক্তিশালী অবস্থান ধরে রাখতেন। কিন্তু 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দ্রুতই এই ভারসাম্য ভেঙে পড়ে। উপনেতারা মন্ত্রিত্বে সীমাবদ্ধ হয়ে পড়েন, আর আখুন্দজাদা একক ক্ষমতার কেন্দ্রে পরিণত হন। তিনি কাবুল ছেড়ে কান্দাহারকে ক্ষমতার কেন্দ্র বানান এবং ধীরে ধীরে নিরাপত্তা, ধর্মীয় নীতি ও অস্ত্র নিয়ন্ত্রণ নিজের হাতে কেন্দ্রীভূত করেন। এভাবে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধকরণ সহ একাধিক কঠোর সিদ্ধান্ত কাবুলের মন্ত্রীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয়, যা 2 পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। সিরাজউদ্দিন হাক্কানি ও মুল্লা ইয়াকুবের মতো কাবুল ভিত্তিক নেতারা নিজেদের মধ্যপন্থী নয়, বরং বাস্তববাদী হিসেবে দেখেন। তাদের বিশ্বাস, বর্তমান কাঠামোয় আফগানিস্তান দীর্ঘমেয়াদে টিকতে পারবে না। তাদের কাছে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ছিল সরাসরি অর্থনীতি ও শাসন ব্যবস্থার ওপর আঘাত। এই কারণেই তারা শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়াই আবার ইন্টারনেট চালু করার ঝুঁকি নিতে বাধ্য হয়েছিলেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে ইন্টারনেট আবার চালু হলেও দ্বন্দ্বের অবসান হয়নি। কেউ কেউ মনে করছেন, ধীরে ধীরে কাবুল ভিত্তিক নেতাদের সরিয়ে দেওয়া হবে। আবার অন্য সূত্র বলছে, আখুন্দজাদা নিজেই চাপের মুখে পিছু পিটে এসেছেন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অবশ্য এমন বিভেদের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা কখনো বিভক্ত হতে দেব না। মতের পার্থক্য পরিবারে যেমন থাকে, এখানেও তেমনি। তবু সাম্প্রতিক বক্তব্য ও ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে, তালেবানের ভেতরের এই মতপার্থক্য শুধু পারিবারিক মতনৈক্য নয়, বরং আফগানিস্তানের ভবিষ্যৎ শাসন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এমন এক গভীর ক্ষমতার সংঘাত। 2026 সালে এই দ্বন্দ্ব কথার গণ্ডি পেরিয়ে বাস্তব পরিবর্তনের রূপ নেয় কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের বিক্ষোভকারীদের কোনো পরিকল্পনা নেই। গেলকাল সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার
হুমকি দেওয়ার পর ট্রাম্পের এমন মন্তব্য ইরান ইস্যুতে তার তুলনামূলক সংযত আচরণের ইঙ্গিত দেয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অপরপক্ষের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে তার কথা হয়েছে। পরিস্থিতির বাকবদলগুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তবে ট্রাম্প সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে গেলকাল একটি সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেশের সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফাঁসির কোনো পরিকল্পনা নেই। ওয়াশিংটন থেকে আল জাজিরার মাইক হান্না জানান, প্রেসিডেন্টের গেলকাল এমন মন্তব্য ইরানের বিষয়ে তার সুর নরম করার ইঙ্গিত দেয়। এই সংবাদকর্মী বলেন, দেখা যাচ্ছে যে তিনি এখনও বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে ব্রিফিং পেয়েছেন। তবে আমরা যেসব বক্তব্য শুনলাম, ট্রাম্পের তাতে পরিস্থিতি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের অবস্থান থেকে কিছুটা সরে আসছেন, যেই হুমকি তিনি আগে থেকেই দিয়ে আসছেন। 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যে দেশের বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানে 2 সপ্তাহের বেশি